এই রাজবাড়িটি এই বাংলাদেশের একমাত্র রাজবাড়ি যেটি এক সময় এক গোয়ালা জমিদারের মালিকানায় ছিল। রানীর ব্যবহৃত পুকুরটি বহন করে রাজার ইতিহাস ও ঐতিহ্যকে। সবাইকে স্বাগতম রাজা টঙ্কনাথের রাজবাড়ি থেকে। আমি বকুল এবং আমার ইউটিউব চ্যানেল বকুলস ডায়েরিতে। বাংলাদেশের উত্তরাঞ্চলে যেসব প্রভাবশালী রাজা বা জমিদার ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাজা টঙ্কনাথ। আজকে জানবো আমরা এই টঙ্কনাথ রাজার রাজা হওয়ার মজার কাহিনী এবং এই জমিদার বাড়ি সম্পর্কে। এই গেটটি হচ্ছে রাজা টঙ্কনাথের রাজবাড়ি বা রাজপ্রাসাদ ঢোকার মূল গেট, কিন্তু সামনে একটি নতুন করে ওয়াল দিয়েছে এবং এর পাশে ছোট্ট একটু রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে ঢোকা যাবে। আমি একটু এই রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করব। ছোট্ট একটু জায়গা রয়েছে এখানে ঢোকার মতো। এটি হচ্ছে সেই রাজপ্রাসাদ ঢোকার রাস্তা এবং এদিকে ঢুকলেই সামনে চলে আসবে এই সুদৃশ্য রাজপ্রাসাদটি। এই রাজবাড়ির ইতিহাস অনেকটা চমৎকার। এখানে গোয়ালা এক জমিদার ছিল। এই জমিদারের যে মন্দির ছিল, মন্দিরের পূজায়েত অর্থাৎ পূজারি ছিল বুদ্ধিনাথ নামে এক লোক। এই বুদ্ধিনাথ যে সময় পূজারি ছিল সে সময় এখানকার জমিদার ভারতে কাশিতে যায় তীর্থ করতে। যাওয়ার সময় উনি তামার পাতে লিখে দিয়ে যায়, আমি যদি কোনো কারণে আসতে না পারি তাহলে এই জমিদারের মালিক হবে বুদ্ধিনাথ। এই গোয়ালা জমিদার ভারতে চলে যায় এবং উনি আর ফিরে আসে না। পরবর্তীতে ওই তামার পাতে লেখার নির্দেশ অনুসারে এই বিশাল জমিদারির মালিক হয় বুদ্ধিনাথ। এই বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে হচ্ছে টঙ্কনাথ। পরবর্তীতে এই টঙ্কনাথই হয়ে যায় এই বিশাল জমিদারের মালিক এবং এই টঙ্কনাথ পরবর্তীতে রাজা উপাধিতে ভূষিত হয় এবং এই বিশাল রাজবাড়ির আধিপত্য এবং অধিকারে রাখে।
রাজা টঙ্কনাথের কাচারি বাড়ি। এখান থেকে রাজা টঙ্কনাথ ওনার অনেক প্রজাদের সাথে দেখা করতেন এবং জমিদারি চালানোর জন্য যে খাজনা আদায় সহ আরও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতেন এই কাচারি বাড়ি থেকে। তবে বর্তমানে এই কাচারি বাড়িটি একেবারেই ধ্বংসপ্রায় অবস্থা। এদিকে একটা সিঁড়ি পেলাম, এই সিঁড়ি দিয়ে একটু ওঠার চেষ্টা করি। ও, এখানেই শেষ, বাকি অংশ ভেঙে গেছে, আসলে দুর্ভাগ্য, আর উপরে উঠতে পারলাম না। এখানে এই যে ছোট কক্ষটি রানীর অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। রানী তার গোপন কক্ষ হিসেবে বা পোশাক পরিবর্তন বা তার ব্যক্তিগত কাজে এই রুমটি বা এই কক্ষটি ব্যবহার করত। এই রাজবাড়িটি মূলত দ্বিতল ভবন এবং এখানে দোতলা ওঠার যে সিঁড়ি ছিল, এই যে লোহার সিঁড়িগুলো, এগুলো বর্তমানে সিঁড়ির যে পাদানিগুলো আছে এই পাদানিগুলো নেই, শুধুমাত্র এখানে লোহার রডগুলা সিঁড়ির ফ্রেমটা রয়েছে। তবে এখানে দোতলায় ওঠার আর কোনো সুযোগ নেই। এই রাজবাড়িতে নিচে প্রতিটি পাশে 3টি করে, চারপাশে মোট 12টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষের এবং চারপাশেই প্রতিটি কক্ষের সামনেই বড় বারান্দা রয়েছে। ঠিক একইভাবে দোতলায় চারপাশে 3টি করে 12টি কক্ষ রয়েছে এবং ঠিক একই রকম নিচতলার মতো উপরের তলায়ও প্রতিটি কক্ষে বা চারপাশেই বারান্দা রয়েছে। এই রাজবাড়িটি আসতে গেলে ঠাকুরগাঁও জেলা শহরে আসতে হবে। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রানীশঙ্কল উপজেলায় আসতে হবে। এই রানীশঙ্কল উপজেলার একেবারে সন্নিকটে অবস্থিত এই সুদৃশ্য টঙ্কনাথ রাজবাড়িটি। রাজা টঙ্কনাথের রাজবাড়িটি প্রায় 10 একর জমির উপর অবস্থিত এবং বর্তমানে এই রাজবাড়ির মূল অংশটি ছাড়া প্রায় এর পারিপার্শ্বিক অনেক অংশেই সাধারণ লোকজন বাড়িঘর তৈরি করেছে এবং তাদের বসতি স্থাপন করেছে, যার ফলে এই রাজবাড়ির অনেক অংশেই জমি অনেকটা বেদখল হয়ে গেছে। রাজবাড়ির দক্ষিণ দিকে বাইরে থেকে দোতলায় ওঠার যে সিঁড়িটি ছিল, এই সিঁড়িটিও বর্তমানে অর্ধেক থাকার পরে বাকি অংশটুকু ভেঙে পড়ে গেছে, যার ফলে আসলে এই রাজবাড়িতে দোতলায় ওঠার কোনো সুযোগ নেই। আরও আমি 2টি সিঁড়ি পেলাম, কিন্তু আসলে প্রতিটি সিঁড়ি অল্প কিছু অংশ থাকার পরে বাকি অংশটুকু ভেঙে পড়ে যাওয়ার কারণে আর দ্বিতীয় তলায় ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। রাজা টঙ্কনাথের রাজবাড়ি থেকে প্রায় 200 মিটার দক্ষিণ দিকে আসলে পাওয়া যাবে রাজার রাম লক্ষ্মণ সীতা মন্দির। 19বিংশ শতাব্দীর শেষের দিকে রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন। বুদ্ধিনাথের মৃত্যুর পর তার ছেলে রাজা টঙ্কনাথ রাজবাড়ির নির্মাণ কাজ সমাপ্ত করেন। বিভিন্ন সময়ে সমাজসেবায় অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে চৌধুরী উপাধি দেন এবং দিনাজপুরের মহারাজা তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। রাজা নেই, দেশভাগের সময় রাজা চলে গেলেও স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন তার ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য মণ্ডিত এই সুবিশাল রাজপ্রাসাদটিকে।